আগস্ট 1947 দাসত্বের শৃঙ্খল ভেঙে ভারত হয়েছিল স্বাধীন। কিন্তু এই স্বাধীনতার পেছনে রয়েছে এমন কিছু গল্প যা ইতিহাসের পাতায় হয়তো হারিয়ে গেছে। আজ আমরা শুনব সেই কাহিনী যা আমাদের স্বাধীনতাকে আরো গভীর করবে। 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছিল আমাদের দেশ। নেপথ্যে গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং এর মতো অনেক দেশপ্রেমিকের মতো অবদান ছিল। স্বাধীনতা সংগ্রামীরা তাদের রক্ত দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন। কিন্তু এই স্বাধীনতার এমন কিছু গল্প রয়েছে যা অনেকের কাছেই অজানা। 1857 সালের বিদ্রোহকে অনেক ইতিহাসবিদ ভারতের প্রথম বড় স্বাধীনতা সংগ্রাম হিসেবে উল্লেখ করেন। মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া তোপে, কুনওয়ার সিংহের মতো ব্যক্তিত্বরা এই সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। যদিও 1857 সালের বিদ্রোহ সফল হয়নি, তবু এটি ব্রিটিশ শাসনের ভিতকে বড় ধরনের চ্যালেঞ্জ জানিয়েছিল। এরপর ধীরে ধীরে স্বাধীনতার আন্দোলন আরও বিস্তৃত হতে থাকে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতা সংগ্রামকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। বিশেষ করে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান্ধীজি করো অথবা মরো আহ্বান জানিয়েছিলেন। ব্রিটিশ সরকার বহু নেতাকে গ্রেপ্তার করলেও আন্দোলন থেমে থাকেনি। দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ নিজেরাই প্রতিবাদ সংগঠিত করেছিলেন। এখানেই স্বাধীনতার গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। নেতাদের গ্রেপ্তার করা গেলেও মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে গ্রেপ্তার করা যায়নি। আজকের দিনে আমরা কয়েক সেকেন্ডে মোবাইল ফোনে খবর পেয়ে যাই, কিন্তু তখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। ব্রিটিশ সরকার সংবাদ ও প্রচারের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখত। এই পরিস্থিতিতে গোপন যোগাযোগ ও রেডিও সম্প্রচার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কংগ্রেস রেডিও তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা মেহতা ও তার সহকর্মীরা গোপনে রেডিও সম্প্রচার চালিয়ে আন্দোলনের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। ভাবুন তো, একটি ছোট্ট রেডিও স্টেশন, চারপাশে ব্রিটিশ পুলিশের নজর, আর তার মধ্যেই স্বাধীনতার খবর মানুষের কানে পৌঁছে যাচ্ছে। সেই সময় একটি কণ্ঠস্বরও হয়ে উঠতে পারত প্রতীকবাদের প্রতীক। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। ভারতকে স্বাধীন করার জন্য 15ই আগস্ট তারিখটি শুরু থেকে নির্ধারিত ছিল না। তারিখটি মূলত লর্ড মাউন্ট ব্যাটেনের সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হয়। 1947 সালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতে তাদের শাসন আর দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। ভারতের স্বাধীনতার দাবি তখন অত্যন্ত শক্তিশালী। শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে ব্রিটিশরা জুন 1948-এর মধ্যে ভারতের হাতে ক্ষমতা তুলে দেবে। কিন্তু এরপর ভারতের শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্ট ব্যাটেন ভারতে আসেন। তিনি পরিস্থিতি দেখে মনে করেন এত দীর্ঘ সময় অপেক্ষা করলে রাজনৈতিক ও সাম্প্রদায়িক সংঘাত আরও বাড়তে পারে। তাই তিনি ক্ষমতা হস্তান্তরের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। তাহলে 15ই আগস্ট এই দিনটি কেন? এখানে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় তথ্য। মাউন্ট ব্যাটেন 15ই আগস্ট 1947 তারিখটি বেছে নেন। এর একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল তার ব্যক্তিগতভাবে 15ই আগস্ট তারিখটির সঙ্গে বিশেষ সম্পর্ক। 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করেছিল, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এশীয় অধ্যায়ের অবসান ঘটে।
সেই সময় মাউন্ট ব্যাটেন দক্ষিণ পূর্ব এশিয়ায় মিত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তাই 15ই আগস্ট তার কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তারিখ ছিল, অর্থাৎ ভারতের স্বাধীনতার তারিখের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ঘটনাও পরোক্ষভাবে যুক্ত হয়ে গেল। 3রা জুন 1947 মাউন্ট ব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন। সিদ্ধান্ত হয় ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশে পরিণত হবে। কিন্তু দেশভাগের সবচেয়ে বড় প্রশ্ন ছিল সীমানা কোথায় হবে। এই কাজের জন্য তৈরি হয় বাউন্ডারি কমিশন। এর সঙ্গে যুক্ত ছিলেন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে বিশেষ করে পাঞ্জাব ও বাংলার সীমানা নির্ধারণের কাজে নেতৃত্ব দেন। মজার বিষয় হলো র্যাডক্লিফ এর আগে ভারতে আসেননি এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে তাকে এই বিশাল কাজ করতে হয়েছিল। ভাবুন, একটি কলম দিয়ে মানচিত্রের ওপর একটি রেখা টানা হচ্ছে, কিন্তু সেই রেখার ওপরে চলে যাবে একটি গ্রাম, একটি পরিবার, একটি বাজার, কখনো বা একটি মানুষের নিজের বাড়ি। র্যাডক্লিফের সামনে ছিল পাঞ্জাব ও বাংলার মতো জটিল অঞ্চল, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা, প্রশাসনিক এলাকা, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সীমানা নির্ধারণ করতে হয়েছিল। কাজটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়েছিল। এই সীমারেখাতেই পরে পরিচিত হয় র্যাডক্লিফ লাইন নামে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বাধীনতার দিন মানুষ যখন নতুন দেশে জন্ম উদযাপন করছিল, তখনও অনেকেই জানতো না তাদের এলাকা কোন দেশের অংশ হয়েছে। ভাবুন সেই পরিস্থিতি। একজন মানুষ হয়তো 15ই আগস্ট সকালে ভারতের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু কয়েকদিন পরে জানতে পারলেন তার বাড়ি যে জেলার মধ্যে, সেটি নতুন সীমারেখার ওপারে পড়েছে। কেউ হয়তো ভেবেছিলেন তিনি ভারতেই থাকবেন, কেউ আবার ভেবেছিলেন পাকিস্তানে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত মানচিত্রের একটি রেখা তাদের ভবিষ্যৎ বদলে দিল। বাংলার বুকেও নেমে এসেছিল সেই রেখা। দেশভাগে শুধু পাঞ্জাব নয়, বাংলাও ভাগ হয়েছিল। পশ্চিমাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্বাংশ পাকিস্তানের পূর্ববঙ্গের অংশ হয়। তবে সীমানা সব জায়গায় সহজ ছিল না। বহু অঞ্চলের মানুষের ধর্মীয় পরিচয়, জনসংখ্যা, প্রশাসনিক সীমানা ও অর্থনৈতিক যোগাযোগ একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িয়েছিল। ফলে দেশভাগ মানে শুধু মানচিত্রে একটি দাগ টানা ছিল না, এর অর্থ ছিল একটি পরিবার দুই দিকে ভাগ হয়ে যাওয়া, একটি গ্রামের মানুষ হঠাৎ দুই দেশের নাগরিক হয়ে যাওয়া, একটি বাজারের এক প্রান্ত এক দেশে, অন্য প্রান্ত অন্য দেশে চলে যাওয়া, আর লক্ষ লক্ষ মানুষের সামনে উঠে আসা, এবার আমরা কোথায় যাব? পাকিস্তানের স্বাধীনতার অনুষ্ঠান হয় 14ই আগস্ট 1947 আর ভারত স্বাধীন হয় 15ই আগস্ট 1947। 14ই আগস্ট করাচিতে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান হয়। পরদিন অর্থাৎ 15ই আগস্ট ভারতের স্বাধীনতার আনুষ্ঠানিক সূচনা হয়। আরও আশ্চর্যের বিষয়, পাঞ্জাব ও বাংলার চূড়ান্ত সীমারেখা অর্থাৎ র্যাডক্লিফ অ্যাওয়ার্ড সাধারণভাবে প্রকাশিত হয় 17ই আগস্ট 1947। অর্থাৎ স্বাধীনতার আনন্দের মধ্যেও অনেক মানুষ তখনও জানতেন না তাদের বাড়ি শেষ পর্যন্ত কোন দেশের অংশ হবে। এবার আসি সেই ঐতিহাসিক মুহূর্ত। 14ই আগস্টের রাত পেরিয়ে 15ই আগস্টের প্রথম প্রহরে ভারতের সংবিধান সভা স্বাধীন ভারতের জন্মকে স্বাগত জানায়। জওহরলাল নেহেরু তার বিখ্যাত ট্রিস্ট উইথ ডেস্টিনি বক্তৃতা দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভারতের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের মুহূর্ত এসেছে। তারপর সূচনা হয় স্বাধীন ভারতের নতুন অধ্যায়ের। আর তখন অনেক মানুষের কাছে স্বাধীনতার আনন্দের সঙ্গে মিশে গেল বাস্তবতার কঠিন আঘাত। এবার আসি পতাকার ইতিহাসের কথা। এই পতাকার ইতিহাসের সঙ্গে
পিঙ্গালি ভেঙ্কাইয়ার নকশার ধারার সম্পর্ক রয়েছে। স্বাধীনতার আগে জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত পতাকার বিভিন্ন রূপ ব্যবহৃত হয়েছিল। স্বাধীন ভারতের জন্য পতাকাটিকে এমনভাবে গ্রহণ করা হয় যাতে সেটি কোনো একটি সম্প্রদায়ের নয়, সমগ্র ভারতের প্রতীক হয়। মাঝের অশোক চক্র নেওয়া হয় সারনাথের অশোক স্তম্ভের চক্র থেকে এবং এতে 24টি কাঁটা রয়েছে। অর্থাৎ পতাকাটি শুধু কাপড়ের 3টি রং নয়, এটি স্বাধীন ভারতের নতুন পরিচয়ের প্রতীক। আজ আমরা স্বাধীন দেশে জন্মেছি। আমাদের কাছে স্বাধীনতা স্বাভাবিক একটি বিষয়। আমরা নিজের মত প্রকাশ করতে পারি, নিজের পছন্দের শিক্ষা ও পেশা বেছে নিতে পারি, ভোট দেওয়ার অধিকার ভোগ করতে পারি এবং জাতীয় পতাকা গর্বের সঙ্গে তুলে ধরতে পারি। কিন্তু এই অধিকারগুলো সবসময় এত সহজ ছিল না। তাই স্বাধীনতা দিবসে শুধু পতাকা উত্তোলন বা দেশাত্মবোধক গান গাওয়াই যথেষ্ট নয়। আমাদের মনে রাখতে হবে সেই মানুষদের যারা স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। মনে রাখতে হবে দেশভাগের যন্ত্রণা সহ্য করা মানুষদেরও। কারণ স্বাধীনতা শুধু ব্রিটিশ শাসনের অবসান নয়, স্বাধীনতা মানে দায়িত্ব, স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতাকেও সম্মান করা, স্বাধীনতা মানে নিজের দেশের প্রতি কর্তব্য পালন করা। অবশেষে একটি প্রশ্ন, যে স্বাধীনতার জন্য এত মানুষ স্বপ্ন দেখেছিলেন, আজ আমরা কি সেই স্বাধীনতার প্রকৃত মূল্য বুঝতে পারছি? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই স্বাধীনতাকে সত্যিকার অর্থে সম্মান করার প্রথম পদক্ষেপ। আমরা হয়তো তাদের প্রত্যেকের নাম জানি না, কিন্তু তাদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন। তাই স্বাধীনতাকে শুধু উদযাপন নয়, অনুভব করুন, সম্মান করুন। এই গল্পের শেষে সেই সকল অজানা অচেনা মানুষকে শ্রদ্ধা জানাই। নমস্কার।